বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন লৌকিক ধর্মগ্রন্থ মনসা মঙ্গল। এটি এক অনার্য দেবী মনসা ও এক শিব ভক্ত সওদাগর চাঁদের মধ্যেকার দ্বন্দ্বের কাহিনী। তা কম বেশি আমাদের অনেকেরই জানা। এই মনসা মঙ্গল কাব্য অনুসারে নেতি ছিলেন মনসার পালিকা মাতা, যিনি গভীর জঙ্গলের এক নদীর পাড়ে এক জায়গায় কাপড় পরিষ্কার করতেন, যা এখনকার নেতি ধোপানি। সুযোগ যেহেতু হয়েছে, তাই বহু দিনের এই ইচ্ছাকে প্রাধান্য দিয়েই শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকাল ধরে ৪৫ কিলোমিটার পথ মাত্র ঘন্টাখানেকের মধ্যে যাত্রা করে আমি পৌঁছে গেলাম ক্যানিং। এবার গতানুগতিক ট্যুর না, আমি চলবো আমাদের সকলের কাছে টাইগার রেস্কিউ সেন্টার নামে পরিচিত ঝড়খালির উদ্দেশ্যে। এই ঝড়খালিতে পৌঁছানোর জন্য ক্যানিং থেকে রয়েছে একাধিক বাস বা অটো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাধ্যম ধরে পৌঁছে যেতে পারেন ঝড়খালি। এটি যেহেতু একদিনের ট্যুর, আর আমার নদিয়া থেকে অত সকালে ঝড়খালি পৌঁছানোটা একটু চাপের, সেই কারণেই ঝড়খালি আমি আগের রাতে পৌঁছে গেছিলাম। এই ঝড়খালির অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে গোল্ডেন ডিয়ার গেস্ট হাউসে হয়েছে এবার আমার রাত্রে থাকার বন্দোবস্ত। ঝড়খালির এই গোল্ডেন ডিয়ার গেস্ট হাউসে আমার বরাদ্দ হয়েছে ১০১ নম্বর রুম। রুমটি ঢুকে আমার বেশ পছন্দ হয়েছে। এপাশে রয়েছে ডবল বেডেড, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো, রুমের কালার খুব সুন্দর কালার, দারুণ পছন্দ হয়েছে আমার। এপাশে রাখা রয়েছে চেয়ার টেবিল, অল আউট দেওয়া রয়েছে, গ্লাসের বন্দোবস্ত, এপাশে মিরর সহ ওয়ার্ড্রপ এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যথেষ্ট বড় টয়লেট, বেসিন মিররের বন্দোবস্ত, ওয়েস্টার্ন স্টাইল গিজারের বন্দোবস্ত। মোটের উপরে বেশ পছন্দসই একটি রুম, সৌভাগ্যই বলা চলে। রাত্রে এসে পৌঁছেছিলাম বলেই হয়তো কুয়াশামাখা শান্ত গ্রামের সকালের এই অপূর্ব রূপ নিজে দেখলাম এবং আপনাদের দেখাতে পারলাম। এবারে এই একদিনের ট্যুর ঝড়খালি টু ঝড়খালি, সেই কারণেই কথা মতো ঝড়খালি ফেরিঘাট থেকে সকাল ৮টায় শুরু হলো আমাদের যাত্রা। গন্তব্য সুন্দরবনের কোর জঙ্গলে অবস্থিত নেতি ধোপানি। এই দেখুন, যেতে যেতে দেখা মিলল আরেকটি কুমিরের, শুয়ে আছে উপরে। ঘড়িতে সময় ১টা ৪৫ এবং ফাইনালি সেই সকাল ৮টা ২০-তে বার হয়ে আমরা এসে পৌঁছে গেলাম নেতি ধোপানি। একটি স্বপ্নের জায়গা, মানে সুন্দরবন অনেক দিন অপেক্ষা করেছিলাম নেতি ধোপানি কবে আসবো, কারণ কি সুন্দরবনের একেবারে কোর এরিয়া এবং এই নেতি ধোপানি ঘাটে ওঠাটা অনেকটা অসুবিধাজনক, কারণ ঘাটের যে দেখুন জেটি ঘাট অনেকটা ভেঙে পড়ে গেছে এবং এখন যেহেতু ভাটার সময় সেই কারণে কিন্তু বোট অনেকটাই নিচে। তো কষ্ট করে আমরা উঠে এলাম এবং আমরা প্রবেশ করছি নেতি ধোপানি। এই নেতি ধোপানির বিট সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ এই দেখুন বোট থেকে নামা পড়ে রয়েছে এক ছোট্ট খাঁড়ি, জল অল্প রয়েছে এবং খাঁড়ির উপর দিয়ে ক্যানোপি টাইপের ওয়াক, এবং এপাশেও দেখতে পাচ্ছি একটি জেটি ঘাট আছে। তবে আমাদের বোট যেহেতু 6 সিলিন্ডার, সেই কারণে কিন্তু এখানে আসতে পারতো না, সেই কারণে বড় ঘাটে নেমেছে আর কি। আপনারা তো জানেন সুন্দরবনের বেশিরভাগ ক্যাম্পেই বা বিটেই রয়েছে মা বনবিবির মন্দির। তো নেতি ধোপানি তার বিপরীত না, ঢোকার পরে দেখতে পাচ্ছি যে ডান দিকে রয়েছে মা বনবিবির মন্দির এবং সোজা আগিয়ে চলা এই পথ দিয়ে করা রয়েছে ফেন্সিং। এটি হচ্ছে বন দপ্তরের ঘর। কিছুটা আগে আসার পরে পরিবেশটা অনেকটা এরকম, এখানে করা রয়েছে একাধিক বসার বন্দোবস্ত এবং এ পথে সোজা আগিয়ে গিয়ে হচ্ছে ওয়াচ টাওয়ার। আমি এসেছি আজকে ফেব্রুয়ারির 10 তারিখ। অন্য কোনো বোট কিন্তু এই কোর এরিয়াতে আমার চোখে পড়েনি এবং আমাদের বোটে মাত্র 9 জন আমরা, সেই কারণে একেবারে নিস্তব্ধ পরিবেশ। দেখুন, আপনি কান পাতলে বিভিন্ন বন্য পাখির আওয়াজ পাবেন। এরকম নিস্তব্ধতা কিন্তু আমি অন্য কোনো ক্যাম্পে গিয়ে লক্ষ্য করিনি। এর আগে কিন্তু আমি বুড়িডাবডে ঘুরে এসেছি, তবে তার সৌন্দর্য অন্যরকম ছিল এবং এর সৌন্দর্য অন্যরকম। সুন্দরবনের হরিখালি বা সজনেখালি বিটে গিয়ে আপনারা লক্ষ্য করবেন, এই দেখুন বাটাকুর ভাস্কা অর্থাৎ কচ্ছপের যে ব্রিডিং পুকুর,
এখানেও কিন্তু রয়েছে একটি বড় পুকুর। কচ্ছপ দেখতে পাচ্ছি, আমি আগে চলেছি, এই দেখুন কাছে নিয়ে যাচ্ছি, এই দেখুন মাথা তুলেছে, এই দেখুন কাছে আছে, এই দেখুন একটা কচ্ছপ সব মাথা তুলছে। আমার দেখা এই নেতিধোপানি বোধহয় একমাত্র বিট, যে বিটের চারিপাশে রয়েছে এরকম ঘন হেতালের জঙ্গল, অর্থাৎ বাঘের আতুর ঘর। যদিও করা রয়েছে ওপাশে লাইলন ফেন্সিং এবং এপাশে কংক্রিট ফেন্সিং। বাম দিকে কচ্ছপের পুকুরের পরে ডান হাতে রয়েছে এই বিটের ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের স্ট্রাকচার কিন্তু অন্যান্য বিটের চেয়ে একটু আলাদা, দেখলে বুঝতে পারবেন। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ তো দেখলেন, মানে আশেপাশে এত ঘন হেতালের জঙ্গল কোনো বিটে আছে বলে আমার মনে হয় না। তবে এখানে যদি আপনারা সময় ধরে ধৈর্য ধরে বসেন তাহলে কিন্তু এই চত্বরে আপনার বাঘ দেখবেনই। দূরে করা রয়েছে মিষ্টি জলের পুকুর। আমরা একটা বাঘ জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ক্রস করতে দেখেছি, তবে সৌভাগ্য হয়নি ভিডিও করার। তবে এখানে একাধিক বন্য শুয়োর আছে, বোধহয় তাদের টার্গেট করেছিল। দেখুন ছোট্ট ওয়াচ টাওয়ার, এখানে 20 জনের মতো ক্যাপাসিটি, 15-20 জন মিলে দাঁড়ানো যাবে। এপাশে একটি বসার জায়গাও করা আছে এবং এপাশটা যেমন দাঁড়ানোর জায়গা তেমনই এপাশটাতেও এরকম দাঁড়ানোর জায়গা, খোলা পরিবেশ। তবে বাম দিকটাতে ভালো ভিউ আছে, এদিক থেকে আপনারা দেখতে পারেন, এই দেখুন। এবং নিচে এপাশে দু একটি পার্ক চত্বর আছে। ওয়াচ টাওয়ার থেকে কিছুটা নিরাশ হয়েই ফিরছি, তবে এই চত্বরের প্রাকৃতিক সৌন্দর্য এবং নিস্তব্ধতা, এবং আপনারা যদি পাখি প্রেমী হন সেক্ষেত্রে কিন্তু নেতিধোপানি আমি অবশ্যই বলবো আপনারা আসুন। আপনারা যারা গতানুগতিক সজনেখালি সুদনাখালি দোবাকি করছেন আপনারা কিন্তু নেতিধোপানি অ্যাড করতেই পারেন। আমার পার্সোনালি নেতিধোপানি চত্বর দারুণ লেগেছে। এর আশেপাশে যে কোর এরিয়া, এই যে কোর এরিয়া তার মাধুর্যতা কিন্তু বজায় রেখেছে। বেহুলা লক্ষিন্দরের কথা শোনেনি এমন বাঙালি পাওয়া দুষ্কর। সে বেহুলা লক্ষিন্দরের একটি কাহিনীতে প্রচলিত আছে। বেহুলা যখন তার মৃত স্বামী লক্ষিন্দরের শেষ যাত্রায় যাচ্ছিলেন তখন তিনি এই নেতিধোপানি বলে বর্তমান যে জায়গা তার পাশে নদী বরাবর যাচ্ছিলেন এবং যাওয়ার সময় তিনি একটি আকর্ষণীয় জিনিস দেখেন যে একজন মহিলা তিনি কাপড় কাচ্ছেন এবং পাশে একটি বাচ্চা তেনাকে বারবার বিরক্ত করছে, এবং তিনি সেই বাচ্চাটিকে থামানোর জন্য নদীর জল বাচ্চার গায়ে ছিটিয়ে দেন এবং বাচ্চাটি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় বা প্রাণহীন হন। এরপরে সেই মহিলার কাপড় কাচা শেষ হলে তিনি আবার মন্ত্রমুগ্ধ জল সে বাচ্চার উপরে দেয় এবং বাচ্চা জীবিত হয়ে যায়। এই ঘটনা দেখার পরে বেহুলা আশ্বস্ত হন এবং তিনি নেতিধোপানির কাছে অনুরোধ করেন তার মৃত স্বামীকে বাঁচানোর জন্য, এবং নেতিধোপানি মৃত স্বামীকে বাঁচিয়ে দেন, লক্ষিন্দরকে বাঁচিয়ে দেন, এবং বেহুলা নাকি এই চত্বরেই এখান থেকে স্বর্গে গেছিলেন। এই নেতিধোপানিকে নিয়ে আরও অনেক পৌরাণিক কাহিনীর আছে। যেমন এখানে 400 বছর আগে রাজা প্রতাপাদিত্যের যাতায়াত ছিল এবং তিনি এই চত্বরে একটি মন্দির তৈরি করেছিলেন। তার ধ্বংসাবশেষ কিন্তু নেতিধোপানিতে এখনও রয়েছে। আপনাকে তো বলছিলাম রাজা প্রতাপাদিত্যের কথা, এবং তেনার তৈরি করা 400 বছরের পুরনো যে মন্দির তার অস্তিত্ব এখানে রয়েছে, তার ধ্বংসাবশেষ এখানে রয়েছে, এবং সে সম্পর্কে লেখাও কিন্তু এখানে রয়েছে, এবং আপনারা যদি ঘুরতে আসেন সেটি দেখতে পাবেন। তো তৎকালীন সময়ে রাজারা নিশ্চয়ই এই সুন্দরবন এলাকাতে বিভিন্ন চত্বরে যাতায়াত করতেন এবং বিভিন্নভাবে করতো, তার যে প্রমাণগুলি সেগুলি আপনারা এখানে দেখতে পাবেন। এই ছিল আমার অদেখা একটি বিট নেতিধোপানি। এবার এই চত্বর থেকে ফেরার পালা। নেতিধোপানি ঘুরে দেখার পরে বর্তমানে রয়েছি পঞ্চমুখানিতে এবং বসে পড়েছি দুপুরে লাঞ্চে। আজকের লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, সাথে ডাল, ভেটকি মাছ, মাংস, চাটনি, পাঁপড় এবং স্যালাড যা হয় আর কি। আমার অদেখা নেতিধোপানি ক্যাম্প আমি তো ঘুরে এলাম, আপনারাও নিশ্চয়ই দেখলেন। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দেখুন সুন্দরবনের গতানুগতিক ট্যুর সজনেখালি সুদনাখালি দোবাকি প্রতিটা ট্যুর অপারেটরই করিয়ে থাকেন।
এছাড়া অনেকে অফবিট চত্বর করিয়ে থাকেন। আমি ডিসক্রিপশনে ট্যুর অপারেটরের নম্বর দিয়ে রাখলাম। আপনারা কোন চত্বর ঘুরতে যেতে পছন্দ করছেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কথা বলে নিতে পারেন এবং কেমন কি রেট তা জেনে নিতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।